মায়ের মৃত্যু সিজন 3 পর্ব 1। শাহবাগ মোড়ের সেই হিমশীতল ভোরে বাতাসের ঝাপটা রাহুলের মুখে বিঁধছে ঠিকই, কিন্তু আজ সেই অনুভূতিটা ভিন্ন। গত কয়েক মাস ধরে তার শরীরের ভেতরে যে যান্ত্রিক দহন ছিল, যে বৈদ্যুতিক স্পন্দন তার শিরায় শিরায় নীল আগুন ছোটাত, সেটা এখন স্থিমিত। পিজি হাসপাতালের সেই ধ্বংসস্তূপের ভেতরে নিউট্রালাইজার গ্যাস রিলিজ করার পর রাহুল অনুভব করছে তার শরীরটা যেন সীসার মতো ভারী হয়ে গেছে। আরিফ ধস্তাধস্তি করে রাহুলকে একরকম টেনে হিচড়ে অ্যাম্বুলেন্সের আড়ালে নিয়ে এলো। রাহুলের শরীর থেকে ঘামের সাথে এক অদ্ভুত নীলচে তরল বেরিয়ে আসছে। তার শ্বাসকষ্ট হচ্ছে। রাহুল ভাই, স্থির হন, আপনার ডিএনএ রিরাইট হচ্ছে। আরিফ কাঁপা গলায় বলল, জেনেসিসের সেই সুপারহিউম্যান কোষগুলো একে একে মারা যাচ্ছে। আপনি এখন আর 5 জন সাধারণ মানুষের মতোই দুর্বল। কোনো গুলি লাগলে আপনার ক্ষত আর কয়েক সেকেন্ডে শুকাবে না। আপনার শ্রবণ শক্তি এখন আর দেওয়ালের ওপারের ফিসফিসানি শুনতে পাবে না। রাহুল এক ম্লান হাসি হাসল। তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। এটাই তো আমি চেয়েছিলাম আরিফ। এই অভিশপ্ত শক্তি নিয়ে আমি আর কতদিন দানব হয়ে বাঁচতাম। মা কোথায়? দূরে ঘাসের ওপর সুমি বেগম বসে আছেন। তার চোখে এক গভীর বিষাদ। তিনি দেখছেন তার সন্তানকে বাঁচানোর জন্য আজ বিজ্ঞানকে বিসর্জন দিতে হয়েছে। মা এগিয়ে এসে রাহুলের মাথাটা নিজের কোলে তুলে নিলেন। দীর্ঘ 20 বছর পর মায়ের সেই স্পর্শ রাহুলকে মনে করিয়ে দিল, সে কোনো সাবজেক্ট নয়, সে এক মায়ের সন্তান। শান্ত হ রাহুল, মা নিচু স্বরে বললেন। সব শেষ হয়ে গেছে। অরিন্দম, জেনেসিস, ল্যাবরেটরি সব ধুলোই মিশেছে। কিন্তু রাহুলের ষষ্ঠ ইন্দ্রিয়, যা এখনও পুরোপুরি নিস্তেজ হয়ে যায়নি, তাকে এক বিপদের সংকেত দিল। সে দেখল হাসপাতালের সেই ধোঁয়ায় ঢাকা প্রবেশপথ দিয়ে 4-5 জন কালো পোশাকধারী মানুষ ধীর পায়ে বেরিয়ে আসছে। তাদের হাতে কোনো লেজার গান নেই, বরং সাধারণ AK-47 রাইফেল। তাদের হাঁটার ভঙ্গি বলে দিচ্ছে এরা কোনো ল্যাবরেটরির গার্ড নয়, এরা পেশাদার কেলার। আরিফ তার ট্যাবলেটটা চেক করার চেষ্টা করল, কিন্তু স্ক্রিনটা মৃত। রাহুল ভাই, আমাদের ব্যাকআপ নেই, পুরো এলাকার নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া হয়েছে। এরা জেনেসিসের লোক নয়, এরা অন্য কেউ। কালো পোশাকধারীদের মাঝখান থেকে একজন এগিয়ে এলো। তার মুখটা ঢাকা, কিন্তু তার চোখের চাউনিতে এক শীতল নিষ্ঠুরতা। সে তার হাতের রাইফেলটা রাহুলের দিকে তাক করল। অপারেশন 11 এবং প্রজেক্ট জেনেসিস আজ থেকে অফিসিয়ালি ক্লোজড। বোর্ডের নির্দেশ, কোনো সাক্ষী রাখা যাবে না, বিশেষ করে সাবজেক্ট 0 এবং তার মাকে। রাহুল উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু তার শরীর এখন তার কথা শুনছে না। তার সেই অতিমানবীয় গতি এখন নেই। সে এখন কেবল এক সাধারণ যুবক, যার সামনে যমদূত দাঁড়িয়ে আছে। আরিফ এক কোণে পড়ে থাকা একটা ইটের টুকরো হাতে নিল। রাহুল ভাই, পালান, আমি ওদের আটকাচ্ছি। না আরিফ, রাহুল চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে বন্দুকধারী লোকটি ট্রিগার টিপতে যাবে, তখনই দূর থেকে একটা তীক্ষ্ণ শব্দ শোনা গেল। রাইফেলের নল থেকে গুলি বের হওয়ার আগেই লোকটির হাতের কবজিটা এক অদৃশ্য আঘাতে বেঁকে গেল। তার হাত থেকে রাইফেলটা মাটিতে পড়ে গেল। কেউ একজন দূর থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে নিখুঁত নিশানায় লোকটির হাতে গুলি করেছে, কিন্তু চারদিকে তাকালে কাউকে দেখা যাচ্ছে না। কুয়াশা আর ধোঁয়ায় পুরো শাহবাগ এখন এক গোলক ধাঁধা। বন্দুকধারীরা অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগল। কে ওখানে? সামনে আয়। অন্ধকারের ভেতর থেকে কোনো উত্তর এলো না, শুধু আর একটা গুলি এসে দ্বিতীয় লোকটির পায়ে বিঁধল। বন্দুকধারীরা ভয় পেয়ে তাদের দলনেতাকে টেনে নিয়ে পিছু হটতে শুরু করল। রাহুল ঝাপসা চোখে চারদিকে তাকালো। কেউ নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। তারা আমাদের বাঁচালো? আরিফ ফিসফিস করে বলল। রাহুল উত্তর দিতে পারল না। সে অনুভব করল তার চেতনা হারিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ হওয়ার এই রূপান্তর প্রক্রিয়া তার শরীর সহ্য করতে পারছে না। সে মায়ের কোলেই জ্ঞান হারিয়ে ফেলল। ভোরের আলো যখন ফুটে উঠল, তখন শাহবাগ মোড়ে শুধু পড়ে আছে কিছু গুলির খোসা আর রক্তের দাগ। শাহবাগ মোড়ের সেই কুয়াশাচ্ছন্ন নিস্তব্ধতা এখন এক ভুতুরে রূপ ধারণ করেছে।
ডাস্টবিনের পাশে পড়ে থাকা আধপড়া আবর্জনা থেকে নীল ধোঁয়া বের হচ্ছে, যা পিজি হাসপাতালের সেই ধ্বংস হওয়া ল্যাবরেটরির রাসায়নিক গ্যাসের সাথে মিশে এক বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। রাহুল মায়ের কোলে মাথা রেখে নিস্তেজ হয়ে পড়ে আছে। তার শরীরের প্রতিটি কোষ এখন এক প্রচণ্ড বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জেনেসিসের সেই অতিমানবীয় প্রোটিনগুলো যখন তার রক্ত থেকে ভেঙে যাচ্ছে, তখন মনে হচ্ছে তার হাড়ের ভেতর কেউ হাজার হাজার সূঁচ ফোটাচ্ছে। আরিফ হন্তদন্ত হয়ে রাহুলের বুকের স্পন্দন পরীক্ষা করল। তার হাতের পালস অক্সিমিটার রিডিং দেখাচ্ছে অক্সিজেন লেভেল আশঙ্কাজনকভাবে নামছে। মা, রাহুল ভাইয়ের শরীর আর নিতে পারছে না। ওর হৃৎপিণ্ড সাধারণ মানুষের ছন্দে ফিরতে চাইছে, কিন্তু জেনেসিসের সেই অবশিষ্টাংশগুলো ওকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। আমাদের এখান থেকে সরতে হবে, কিন্তু কোথায়? সুমি বেগম তার শাড়ির আঁচল দিয়ে রাহুলের কপাল মুছিয়ে দিলেন। তার নিজের শরীরও ক্লান্তিতে ভেঙে পড়ছে, কিন্তু মাতৃত্বের এক অদম্য শক্তি তাকে ধরে রেখেছে। তিনি চারদিকে তাকালেন। সেই রহস্যময় বন্দুকধারীরা যারা রাহুলকে মারতে এসেছিল, তারা অদৃশ্য সেই ত্রাণকর্তার গুলিতে আহত হয়ে পিছু হটেছে। কিন্তু তারা কতক্ষণ দূরে থাকবে? জেনেসিস প্রজেক্ট হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু সেই বোর্ড অফ মেম্বার্স যারা এই প্রজেক্টের পেছনে অর্থ ঢেলেছিল, তারা রাহুলকে জ্যান্ত ছেড়ে দেবে না। আরিফ, এই হাসপাতাল এখন আমাদের জন্য কবরস্থান, মা দৃঢ়স্বরে বললেন। ওরা আবার আসবে, আর এবার হয়তো আরও বড় দল নিয়ে আসবে। আমাদের এমন কোথাও যেতে হবে যেখানে কোনো সিসিটিভি নেই, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নেই। আরিফ তার ভাঙা ল্যাপটপটা ব্যাগে পুরে নিল। মা, শাহবাগের মোড়ে একটা পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ড্রাইভার নেই, চাবিটা হয়তো ভেতরেই আছে, আমি ওটা স্টার্ট দিচ্ছি। আরিফ দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্সের দরজা খুলল। সৌভাগ্যবশত চাবিটা ইগনিশনেই ছিল। সে দ্রুত গাড়িটা ঘুরিয়ে রাহুলের কাছে নিয়ে এলো। রাহুলকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সের পেছনের স্ট্রেচারে শোয়ানো হলো। মা পাশে বসে রাহুলের হাত শক্ত করে ধরলেন। অ্যাম্বুলেন্সটি যখন সাইরেন না বাজিয়ে ধীর গতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে এগোতে লাগল, তখন ভোরের আলো ফুটে উঠেছে। দোয়েল চত্বরের মোড়ে আসতেই আরিফ আয়নায় দেখল পেছন থেকে দুটি কালো রঙের সাধারণ বাইক তাদের অনুসরণ করছে। আরোহীদের মাথায় হেলমেট, পিঠে বড় কালো ব্যাগ। ওরা আমাদের ছাড়ছে না, আরিফ চিৎকার করে উঠল। রাহুল ভাই, আপনার সেই সুপার হিউম্যান রিফ্লেক্স কি কাজ করছে না? কিছু একটা করুন। রাহুল অস্ফুট স্বরে গোঙাতে লাগল। তার চোখ এখনো বন্ধ, কিন্তু তার ঠোঁট নড়ছে। সে বিড়বিড় করে বলল, আরিফ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার কানে শুধু তড়িৎ শব্দ হচ্ছে। আমি এখন এক সাধারণ মানুষ আরিফ, আমি শুধু ব্যথা অনুভব করছি। রাহুলের সেই অজেয় শক্তি এখন ইতিহাস। সে এখন কেবল এক মৃত্যু পথযাত্রী যুবক। পেছনের বাইক থেকে একজন আরোহী একটি ছোট হ্যান্ড গ্রেনেড বের করল। সে ওটা অ্যাম্বুলেন্সের চাকার দিকে ছুঁড়ে মারার প্রস্তুতি নিচ্ছে। আরিফ স্টিয়ারিং শক্ত করে ধরল। সে জানে আজ তাদের শেষ রক্ষা হবে না। ঠিক তখনই এক অভাবনীয় কাণ্ড ঘটল। রাস্তার পাশের একটি পরিত্যক্ত দালানের ছাদ থেকে এক ভারী লোহার শিকল হঠাৎ নিচে নেমে এলো। শিকলটি এমন নিখুঁতভাবে নামল যে সেটি সরাসরি বাইক আরোহীর গলায় পেঁচিয়ে গেল। মুহূর্তের মধ্যে আরোহীটি বাইক থেকে ছিটকে গিয়ে শূন্যে ঝুলে পড়ল। দ্বিতীয় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেল। অ্যাম্বুলেন্সের আয়নায় দৃশ্যটি দেখে আরিফ স্তব্ধ হয়ে গেল। কে এটা পড়ল? রাহুল ভাই, আপনি কি কাউকে দেখতে পাচ্ছেন? রাহুল চোখ খুলে ঝাপসা দৃষ্টিতে পেছনের দিকে তাকালো। সে শুধু দেখল দালানের ছাদে একটি কালো দীর্ঘ ছায়া দাঁড়িয়ে আছে। লোকটির হাতে কোনো অত্যাধুনিক অস্ত্র নেই, স্রেফ একটি পুরনো আমলের শিকল আর একটি ছোট বাইনোকুলার। লোকটির মুখ ঢাকা, কিন্তু তার স্থির দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা এক অন্যরকম সংকেত দিচ্ছিল। সে যেন কোনো শুভাকাঙ্ক্ষী নয়, বরং এক অদৃশ্য প্রহরী। অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে নীলক্ষেতের দিকে মোড় নিল। রাহুল অনুভব করল তার শরীরের সেই অসহ্য যন্ত্রণা ধীরে ধীরে কমছে। তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হচ্ছে। নীল শিরার রেখাগুলো মিলিয়ে গিয়ে সেখানে এখন সাধারণ ফ্যাকাশে চামড়া দেখা যাচ্ছে। মা, রাহুল ক্লান্ত গলায় বলল, আমি মনে হয় বেঁচে গেছি, কিন্তু আমার ভেতর আর সেই জেনেসিস নেই। আমি এখন একদম সাধারণ। মা রাহুলের কপালে চুমু দিলেন। এটাই সবথেকে বড় আশীর্বাদ বাবা। এখন থেকে আমাদের লড়াই হবে বুদ্ধি দিয়ে, রক্ত দিয়ে নয়। অ্যাম্বুলেন্সটি আজিমপুর কবরস্থানের পেছনের এক নির্জন গলিতে থামালো।
সেখানে হারুন মিয়ার এক বিশ্বস্ত লোক তাদের জন্য একটি সাধারণ পুরনো জিপ নিয়ে অপেক্ষা করছে। রাহুলকে জিপে বদল করা হলো। তারা যখন ঢাকার সীমানা পেরিয়ে গ্রামের দিকে রওনা হলো, রাহুল জানালার বাইরে তাকালো। সে বুঝতে পারল জেনেসিস প্রজেক্টের সেই যান্ত্রিক পর্দা নামলেও মানুষ তৈরি এক বিশাল ষড়যন্ত্রের গোলকধাঁধায় সে পা দিয়েছে। সেই অদৃশ্য রক্ষাকর্তা কে? কেন সে রাহুলকে বাঁচাচ্ছে অথচ সামনে আসছে না? আর সেই বোর্ড যারা এখনও রাহুলকে তাড়া করছে, তাদের আসল চেহারা কি? রাহুল তার পকেটে হাত দিল, দেখল সেই রক্তমাখা চাবিটা এখনও আছে, তবে চাবিটা এখন আর লাল হয়ে জ্বলছে না, ওটা এখন কেবল এক টুকরো মরচে ধরা লোহা। রাহুল জানালা দিয়ে চাবিটা ধুলোমাখা রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। পুরনো জিপটি ঢাকার সীমানা পেরিয়ে মানিকগঞ্জের নির্জন গ্রামীণ রাস্তায় প্রবেশ করল। চারদিকে শুধু পাটের ক্ষেত আর ধুধু প্রান্তর। জিপের ভেতরে থাকা গুমোট স্তব্ধতা যেন বাইরের প্রকৃতির স্তব্ধতার সাথে মিশে গেছে। রাহুল সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। তার শরীর এখন অবিশ্বাস্য রকম হালকা লাগছে, তবে সেই হালকা হওয়াটা মুক্তির নয়, বরং চরম দুর্বলতার। জেনেসিসের সেই অতিমানবীয় কোষগুলো বিলীন হওয়ার পর তার পেশিগুলোতে এখন প্রচণ্ড খিঁচুনি হচ্ছে। আরিফ স্টিয়ারিং ধরে বারবার লুকিং গ্লাসে তাকাচ্ছে। রাহুল ভাই, মনে হচ্ছে আপাতত পিছু ছেড়েছে, কিন্তু ওই দালানের ছাদের লোকটা, ও কে হতে পারে? ওভাবে শিকল দিয়ে বাইক আরোহীকে আটকে দেওয়া, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। রাহুল ধীর লয়ে চোখ খুলল। তার চোখের মণি এখন একদম স্বচ্ছ কালো, সেই নীল আভার কোনো চিহ্ন নেই। আমি জানি না আরিফ, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছ? সে আমাদের বাঁচালো, কিন্তু সামনে এলো না। জেনেসিসের লোক হলে সে আমাকে তুলে নিয়ে যেত, আর আমাদের শত্রু হলে তো ওখানেই শেষ করে দিত। সুমি বেগম রাহুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তিনি হঠাৎ বলে উঠলেন, রাহুল, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা ছায়ার মতো বাঁচে। তারা আলোর নিচে আসে না, কারণ তাদের লড়াইটা অনেক বেশি অন্ধকার। তবে আমার ভয় অন্য জায়গায়। কিসের ভয় মা? রাহুল জিজ্ঞেস করল। মা জানালার বাইরে তাকিয়ে ধরা গলায় বললেন, অরিন্দম মারা যাওয়ার আগে একটা কথা বলেছিল, বোর্ড কখনো কোনো প্রজেক্ট অর্ধেক ছেড়ে দেয় না। জেনেসিস প্রজেক্টের পেছনে যারা টাকা ঢেলেছে তারা ঢাকার কোনো প্রভাবশালী মহলের অংশ। তাদের কাছে পুলিশ, প্রশাসন, এমনকি অন্ধকার জগতের বড় বড় খুনিরাও হাত জোড় করে। বিজ্ঞান হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু তাদের ক্ষমতা তো ধ্বংস হয়নি। জিপটি একটি পরিত্যক্ত গুদামঘরের সামনে এসে থামল। এটি হারুন মিয়ার একটি গোপন আস্তানা। চারদিকে টিন আর মরচে ধরা লোহার স্তূপ। রাহুলকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হলো। সেখানে একটি কাঠের তক্তপোষের উপর তাকে শুইয়ে দিল আরিফ। রাহুল অনুভব করল তার বাম হাতের তালুটা প্রচণ্ড চুলকাচ্ছে। সে হাত উল্টে দেখল যেখানে আগে জেনেসিসের সেই বিশেষ চিপের ক্ষত ছিল, সেখানে এখন একটি অদ্ভুত ছোট কালো দাগ দেখা যাচ্ছে। দাগটি কোনো চোটের নয়, বরং যেন চামড়ার ভেতরে কেউ সূক্ষ্ম কালি দিয়ে কিছু লিখেছে। আরিফ, এটা দেখো তো। রাহুল হাতটা বাড়িয়ে দিল। আরিফ তার পকেট থেকে একটি ছোট ম্যাগনিফাইং গ্লাস বের করে পরীক্ষা করল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। রাহুল ভাই, এটা কোনো দাগ নয়, এটা একটা ডিজিটাল এনক্রিপ্টেড লোগো, খুব ছোট করে লেখা, দ্য বোর্ড রেজিস্ট্রি 000। রাহুলের বুকটা ধক করে উঠল। তার মানে জেনেসিস প্রজেক্টের বিজ্ঞানীরা আমার শরীরে এই সিল মেরে দিয়েছিল? আরিফ মাথা নাড়ল। না ভাই, এই লোগোটা নতুন। জেনেসিসের লোগো ছিল বাজ পাখি, কিন্তু এটা একটা গোল বৃত্তের ভেতরে 3টে তলোয়ার। এটা জেনেসিসের নয়, এটা সরাসরি সেই অদৃশ্য বোর্ডের চিহ্ন। তার মানে আপনি জেনেসিস মুক্ত হলেও আপনি এখনও বোর্ডের সম্পত্তি হিসেবে চিহ্নিত। রাহুল যন্ত্রণায় দাঁতে দাঁত চিপল। সে বুঝতে পারল সে কেবল এক নরক থেকে বেরিয়ে অন্য এক গভীর গর্তে পড়েছে। ঠিক সেই সময় গুদামঘরের টিনের চালায় একটা ছোট পাথরের টুকরো পড়ার শব্দ হলো। আরিফ সাথে সাথে তার পিস্তলটা বের করল। রাহুল দুর্বল শরীর নিয়েই খাট থেকে নামার চেষ্টা করল। কে ওখানে? আরিফ চিৎকার করল। কোনো উত্তর এলো না, কিন্তু গুদামঘরের সেই ভাঙা জানালা দিয়ে একটি ছোট কাগজ মোড়ানো পাথর ভেতরে এসে পড়ল। আরিফ সাবধানে পাথরটি তুলে নিয়ে কাগজটি খুলল।
তাতে রক্তমাখা কালিতে একটি ছোট ম্যাপ আঁকা এবং নিচে একটি কথা লেখা, ঢাকার দিকে ফিরে যেও না, বোর্ড এখন তোমাদের ছায়া গুনছে। মানিকগঞ্জের এই চর এলাকা থেকে যত দ্রুত পারো সরে পড়ো, উত্তর দিকে যাও। চিঠির নিচে কোনো নাম নেই, তবে কাগজের এক কোণে একটি ছোট শিকলের ছবি আঁকা। রাহুল কাগজটা হাতে নিয়ে বিড়বিড় করল, শিকল, সেই ছাদের লোকটা, সে আমাদের আবার সতর্ক করছে, তার মানে সে এখনও আমাদের আশেপাশে আছে। কিন্তু আমরা কার উপর বিশ্বাস করব? আরিফ অস্থির হয়ে বলল, এই লোকটা বন্ধু না শত্রু তা তো জানি না। রাহুল উঠে দাঁড়ালো, তার পা কাঁপছে, কিন্তু তার চোখে এখন এক আদিম জিদ। শত্রু হলে সে আমাদের ধরিয়ে দিত, সে চায় না বোর্ড আমাদের খুঁজে পাক। মাহ, আমাদের এখনই রওনা হতে হবে। জেনেসিস না থাকলেও আমার মস্তিষ্ক এখনও আগের মতোই কাজ করছে। বোর্ড যদি আমাদের তলোয়ার দেখায়, তবে আমরা তাদের অন্ধকারের গলি দেখাবো। রাহুল গুদামঘরের দরজা খুলে বাইরে তাকালো। দূরে চর এলাকার কুয়াশা বাড়ছে। সে বুঝতে পারল, মানুষের এই নোংরা রাজনীতি আর ষড়যন্ত্রের লড়াইয়ে সে এখন একদম একা এক সৈনিক, যার অস্ত্র কেবল তার সাহস। মানিকগঞ্জের চরাঞ্চলের সেই নির্জন গুদামঘরের চারপাশটা এখন এক গুমোট নিস্তব্ধতায় ঢাকা। বাতাসের শোঁশো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রাহুল তার হাতের সেই রহস্যময় রেজিস্ট্রি 000 চিহ্নটার দিকে তাকিয়ে আছে। জেনেসিসের নীল আগুন নিভে গেলেও এই নতুন কালো দাগটা যেন এক অদৃশ্য শৃঙ্খলের মতো তাকে বেঁধে ফেলেছে। রাহুল ভাই, আমরা কি সত্যি এই উড়োচিঠির কথা শুনব? আরিফ পিস্তলটা পকেটে ভরতে ভরতে জিজ্ঞেস করল। এই শিকলাকা লোকটা আমাদের বাঁচিয়েছে ঠিকই, কিন্তু সে আমাদের কোনো ফাঁদে ফেলছে না তো? উত্তর দিকে গেলে তো আমরা আরও বেশি জনমানবহীন চরের ভেতরে বুকে পড়ব। রাহুল গুদামঘরের ভাঙা জানালা দিয়ে বাইরে তাকালো। কুয়াশার চাদর ভেদ করে দূরে কোথাও একটা ধীর গতির ছায়া নড়াচড়া করছে বলে মনে হলো। আরিফ, বোর্ড আমাদের জ্যান্ত কবর দিতে চায়, আর এই অদৃশ্য লোকটা আমাদের সতর্ক করছে। শত্রু সবসময় বন্ধু না হলেও আপাতত আমাদের কাছে আর কোনো পথ খোলা নেই। মা, আপনি কি হাঁটতে পারবেন? সুমি বেগম শক্ত হয়ে দাঁড়ালেন। তার চোখে এখন ভয় নেই, আছে এক গভীর প্রতিজ্ঞা। আমি ঠিক আছি রাহুল। জেনেসিসের সেই ল্যাবে 20 বছর কাটানোর পর এই খোলা বাতাস আমার শরীরে নতুন শক্তি দিচ্ছে। চল, দেরি করিস না। তারা যখন গুদামঘর থেকে বের হয়ে উত্তরের সেই কাঁশবনের সরু পথ দিয়ে হাঁটতে শুরু করল, তখন ভোরের আলো পুরোপুরি ফুটে উঠেছে। কিন্তু সূর্যের আলো আজ আনন্দ দিচ্ছে না, বরং মনে হচ্ছে প্রতিটি ঝোপঝাড়ের আড়ালে কেউ একজন রাইফেল তাক করে বসে আছে। হঠাৎ রাহুলের কানের ভেতরে এক তীক্ষ্ণ শীষ দেওয়ার মতো শব্দ হলো। সে থমকে দাঁড়ালো। জেনেসিসের সেই সুপার হিয়ারিং ক্ষমতা এখন নেই, কিন্তু অভিজ্ঞতার কারণে তার স্নায়ুগুলো এখনও সজাগ। শুয়ে পড়ো! রাহুল চিৎকার করে আরিফার মাকে ধাক্কা দিয়ে নিচু করল। পরক্ষণেই একটা সাইলেন্সার লাগানো গুলির শব্দ হলো। গুলিটা রাহুলের মাথার ঠিক কয়েক ইঞ্চি উপর দিয়ে গিয়ে পাশের একটা বটগাছে বিঁধল। কাশবনের ওপাশ থেকে 4 জন সশস্ত্র লোক বেরিয়ে এলো। তাদের পরনে সাধারণ গ্রাম্য পোশাক, কিন্তু হাতে থাকা অত্যাধুনিক সাবমেশিনগান বলে দিচ্ছে এরা কোনো সাধারণ ডাকাত নয়। এরা বোর্ডের পাঠানো স্লিপার সেল, যারা সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকে। সাবজেক্ট 0, নড়াচড়া করবে না, একজন কর্কশ গলায় চিৎকার করল। বোর্ডের নির্দেশ, তোমাকে জ্যান্ত চাই, বাকিদের শেষ করে দাও। আরিফ পাল্টা গুলি চালানোর চেষ্টা করল, কিন্তু কাশবনের আগাল থেকে আসা গুলিবর্ষণে সে মাথা তুলতে পারল না। রাহুল ভাই, আমি ওদের আটকে রাখছি, আপনি মাকে নিয়ে দৌড়ান। রাহুল দাঁতে দাঁত চিপল। তার শরীরের সেই আগের গতি নেই, পেশিতে এখন টান লাগছে। সে অনুভব করল তার শরীরটা এখন সাধারণ মানুষের মতো ভারী। সে কি পারবে মাকে বাঁচাতে? ঠিক সেই মুহূর্তে কাশবনের ওপর দিয়ে একটা ভারী লোহার বল উড়ে এলো। বলটা সরাসরি এক আতাতির বুকে গিয়ে বিঁধল। লোকটি ছিটকে গিয়ে নদীতে পড়ে গেল। পরক্ষণেই সেই রহস্যময় শিকলটি আবার দেখা দিল। এবার সেটি সাপের মতো পেঁচিয়ে ধরল দ্বিতীয় ঘাতককে। ওখানে, ওই বড় আম গাছটার উপর! এক আতাতি চিৎকার করে গাছের দিকে গুলি ছুড়ল। গাছের আড়াল থেকে সেই কালো পোশাকধারী ছায়াটি এক অদ্ভুত ক্ষিপ্রতায় নিচে ঝাঁপিয়ে পড়ল। তার হাতে কোনো বন্দুক নেই, কেবল 2 হাতে 2টি ধারালো কাস্তে আর কোমরে পেঁচানো সেই লম্বা শিকল। যখন সে মাটিতে নামল, তার নড়াচড়া ছিল বিদ্যুতের মতো। কোনো সুপার হিউম্যান সিরাম ছাড়াই সে কেবল শারীরিক কসরত দিয়ে 2 জন সশস্ত্র লোককে মুহূর্তের মধ্যে ধরাশায়ী করে ফেলল। রাহুল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই লড়াইটা বিজ্ঞানের নয়, এটা নিখাত কৌশলের। বাকি 2 ঘাতক ভয় পেয়ে পিছু হটতে শুরু করল। তারা দ্রুত একটি ছোট নৌকায় উঠে পালানোর চেষ্টা করল। রহস্যময় লোকটি তাদের পিছু নিল না। সে ধীর পায়ে রাহুলের দিকে এগিয়ে এলো। লোকটির পুরো মুখ একটা কালো কাপড় দিয়ে ঢাকা, কেবল চোখ দুটো দেখা যাচ্ছে। সেই চোখে কোনো নিষ্ঠুরতা নেই, আছে এক গভীর বিষাদ এবং সতর্কতা।
সে রাহুলের সামনে এসে থামল। আরিফ পিস্তল উঁচিয়ে দৌড়ল। কে আপনি? মুখ খুলুন। লোকটি কোনো কথা বলল না। পদ্মার চরের বালুচর এখন ধুধু করছে। উত্তরের হিমেল বাতাস বালু উড়িয়ে চোখে মুখে বিধিয়ে দিচ্ছে। সেই রহস্যময় ছায়ার পিছু পিছু রাহুল, মা এবং আরিফ এক জনমানবহীন প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। রাহুলের শরীর এখন পুরোপুরি সাধারণ মানুষের মতো ক্লান্তিতে ভেঙে পড়ছে। তার প্রতিটি পদক্ষেপ নিতে মনে হচ্ছে পায়ের ওপর পাথরের বোঝা চাপানো। জেনেসিসের সেই অতিমানবীয় শক্তি চলে যাওয়ার পর সে এখন বুঝতে পারছে সাধারণ মানুষের জীবন কতটা সীমাবদ্ধ এবং কষ্টের। আর কত দূর? আরিফ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল। রাহুল ভাই আর হাঁটতে পারছেন না, ওনার শরীর ফ্যাকাশে হয়ে গেছে। ছায়া থামল। সে ঘাড় ঘুরিয়ে পেছনের দিগন্তের দিকে তাকালো। কুয়াশার আড়ালে দূর থেকে ইঞ্জিনের মৃদু শব্দ ভেসে আসছে। বোর্ড দেরি করেনি, তারা আমাদের অবস্থান ট্র্যাক করে ফেলেছে। ওই যে নদীর ওপারে স্পিড বোটের আলো দেখছ, ওগুলো ওদের। আমাদের এই চরের মাঝখানের ওই পুরনো বাতিঘর পর্যন্ত পৌঁছতে হবে। ওটাই আমার একমাত্র দুর্গ। রাহুল দাঁতে দাঁত চেপে টলটলে উঠে দাঁড়ালো। চলুন, আমি ঠিক আছি। বাতিঘরটি এক পরিত্যক্ত কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। নোনা ধরা দেয়াল আর ফাটল ধরা ছাদ। ভেতরে ঢুকতেই এক গুমোট অন্ধকার আর নোনা গন্ধ তাদের অভ্যর্থনা জানালো। ছায়া দ্রুত দরজায় বিশাল এক লোহার খিল এঁটে দিল। তারপর সে দেয়ালের একটা গোপন ড্রয়ার থেকে কিছু পুরনো মানচিত্র আর কয়েকটি সাধারণ হাত বোমা বের করল। শোনো রাহুল, ছায়া শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, জেনেসিস ছিল স্রেফ একটা প্রজেক্ট, কিন্তু বোর্ড হলো একটা সাম্রাজ্য। তারা তোমাকে জ্যান্ত চায়, কারণ তোমার রক্তের ভেতর থাকা রেজিস্ট্রি 000 কোডটি তাদের পরবর্তী প্রজেক্টের চাবিকাঠি। বিজ্ঞানের ল্যাব আজ নেই, কিন্তু তাদের হাতে এখন দেশের সবচেয়ে খুনিরা আছে। রাহুল তার হাতের সেই কালো দাগটার দিকে তাকালো। তার মানে আমার জীবনটাই এখন একটা পাসওয়ার্ড? মা সুমি বেগম রাহুলের হাত চেপে ধরলেন। ওরা আমাকে 20 বছর খাঁচায় আটকে রেখেছিল রাহুল, তোকেও কি সেই একই পরিণতি ভোগ করতে হবে? ঠিক সেই সময় বাতিঘরের বাইরে স্পিডবোটের শব্দ প্রচণ্ড বেড়ে গেল। তারপর সব স্তব্ধ। কয়েক মুহূর্ত পর বাতিঘরের দরজায় প্রচণ্ড এক ধাক্কা পড়ল। রাহুল, বেরিয়ে এসো। আমরা জানি তুমি ভেতরে আছো। বোর্ড তোমাকে কোনো ক্ষতি করবে না, শুধু আমাদের সাথে এসো। তোমার সাধারণ মানুষ হওয়ার শখ আমরা পূরণ করব, তবে আমাদের শর্তে। রাহুল বাতিঘরের ছোট্ট ফুটো দিয়ে বাইরে তাকালো। সে দেখল অন্তত 20 জন সশস্ত্র লোক বাতিঘর ঘিরে ফেলেছে। তাদের হাতে নাইট ভিশন গগলস আর অত্যাধুনিক সাইলেন্সার লাগানো রাইফেল। এদের সামনে ছায়ার সেই শিকল আর কাস্তি দিয়ে কতক্ষণ লড়াই করা যাবে? রাহুল, কোনো পথ আছে? আরিফ তার ব্যাগে হাতড়ে দেখল। রাহুল ভাই, আমার কাছে জেনেসিসের ল্যাবে কুড়িয়ে পাওয়া একটা ছোট সিগন্যাল জ্যামার আছে। আমি যদি ওটা অন করি, তবে কয়েক মিনিটের জন্য ওদের কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। সেই সুযোগে আমাদের বাতিঘরের পেছনের সুড়ঙ্গ দিয়ে বেরোতে হবে। সুড়ঙ্গ? রাহুল অবাক হল। ছায়া মৃদু হাসল। অরিন্দম ভাই এই বাতিঘরটি যুদ্ধের সময় ব্যবহার করতেন। এর নিচ দিয়ে নদীর পার পর্যন্ত একটা পথ আছে। তবে মনে রেখো, আমরা যখনই বেরোবো, আমরা আর আগের জীবনে ফিরতে পারবো না। এখন থেকে প্রতিটি পদক্ষেপ হবে আগুনের ওপর দিয়ে হাঁটা। আরিফ জ্যামারটি চালু করল। মুহূর্তের মধ্যে বাইরের টর্চের আলোগুলো কাঁপতে লাগলো এবং ঘাতকদের ওয়্যারলেস থেকে কর্কশ আওয়াজ আসতে শুরু করল। ছায়া মেঝের এক বিশাল পাথরের স্ল্যাব সরিয়ে সুড়ঙ্গের পথ উন্মোচন করল। আগে মা নামবেন, তারপর আরিফ, ছায়া নির্দেশ দিল। রাহুল সুড়ঙ্গে নামার আগে একবার ফিরে বাতিঘরের সেই পুরনো দেয়ালগুলোর দিকে তাকালো। সে অনুভব করল তার এই জীবনের নতুন অধ্যায়ে কোনো সুপার পাওয়ার নেই, আছে কেবল অনিশ্চয়তা। সুড়ঙ্গ দিয়ে যখন তারা নদীর পাড়ে বের হয়ে এলো, তখন আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। কিন্তু দূরে ঢাকার আকাশটা যেন এক কুটিল ষড়যন্ত্রের রক্তিম আভায় ঢাকা। রাহুল বুঝতে পারল লড়াইটা এখন আর কোনো ল্যাবরেটরির ভিতরে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। তারা একটি ছোট নৌকাল উঠে যখন মাঝ নদীতে পৌঁছল, রাহুল তার পকেটে একটি চিরকুট খুঁজে পেল। চিরকুটটি সম্ভবত ছায়া বা অন্য কেউ লুকিয়ে রেখেছিল। তাতে লেখা, তুমি কি সত্যিই ভেবেছ তোমার বড় ভাই মাসুম মারা গেছে? বোর্ড কি কখনো তার সেরা অস্ত্রকে সহজে মরতে দেয়? রাহুলের হাত কাঁপতে লাগল। মাসুম কি বেঁচে আছে, নাকি এটি বোর্ডের কোনো নতুন ফাঁদ? নৌকাটি কুয়াশার মাঝে মিলিয়ে যেতে লাগল। জেনেসিসের সেই বিজ্ঞানহীন অধ্যায়ের প্রথম লড়াই শুরু হলো মাত্র।